প্রভাত সূর্যের আবির রং মেখে হয়েছ রক্তিম রঙে রাঙা, তুমি লাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা। হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে অনুভব করার জন্য বাঙালিদের ড্রিম ডেস্টিনেশন সান্দাকফু। সেই অমোঘ আকর্ষণের টানে আমি শ্বেতশুভ্র পর্বত নন্দিনীকে দেখব বলে আবার চললাম সান্দাকফু ডিসেম্বর মাসের প্রায় অন্তিম পর্বে। 3 রাত 4 দিনের এই সান্দাকফু ও ফালুট ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল, প্রায় -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিভাবে সার্ভাইভ করলাম, সেই গল্পই শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। প্রথমেই বলি কিভাবে পৌঁছবেন। কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে পৌঁছতে হবে এনজিপি। তিস্তা তোরসা, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, বন্দে ভারত, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ যাওয়ার জন্য অনেক ট্রেনের অপশান আছে। এনজিপি যাওয়ার জন্য তবে বেশিরভাগই ট্রেন ছাড়ে শিয়ালদা থেকে। আমি কিন্তু সাজেস্ট করব এমন ট্রেন যেগুলো ভোর ভোর এনজিপিতে পৌঁছে যায়। আর 4 মাস আগেই ট্রেনের টিকিট কেটে নিন, তা না হলে কিন্তু রিজার্ভেশন পাওয়া প্রায় অসম্ভব। আমাদের রিজার্ভেশন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে। গাড়ি আগে থেকে আমরা বুক করে নিয়েছিলাম। আপনারা চাইলে এনজিপিতে গিয়েও দরদাম করে সেখান থেকে হায়ার করে নিতে পারেন। সেক্ষেত্রে ছোট গাড়ি 3 থেকে 3,500 টাকা আর বড় গাড়ি 4 থেকে 4,500 টাকার মতো ভাড়া পড়বে। তবে সিজন ওয়াইজ রেট ডিপেন্ড করে আর বার্গেনিংও চলে। আর আপনি যদি শেয়ারে যেতে চান তাহলে এনজিপি স্টেশন থেকে অটো ধরে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে চলে আসুন দার্জিলিং মোড়। সেখান থেকে আবার শেয়ার গাড়ি করে 250 টাকার বিনিময়ে আসতে পারেন সুখিয়া পুকুরি। এখান থেকে আবার জনপ্রতি 50 টাকা দিয়ে শেয়ার গাড়িতে চেপে চলে আসুন মানেভঞ্জন। তবে আমার সাজেশন থাকবে গ্রুপে এলে গাড়ি প্রি বুক করে রাখলে সময়ও বাঁচবে আর জার্নিটাও কমফোর্টেবল হবে। এনজিপি স্টেশনে নেমে আমরা প্রি বুক করা গাড়িতে মালপত্র তুলে রওনা দিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 86 কিলোমিটার, সময় লাগবে 3.5 ঘন্টা। রোহিণী গেট পেরিয়ে রাস্তার বাম পাশে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম ও একটু ফ্রেশ হয়ে নিলাম। খাবার দাবার নিঃসন্দেহে ভালো ছিল আর টেস্টও খুবই ভালো। অযথা টাইম নষ্ট না করে মানেভঞ্জনে তাড়াতাড়ি পৌঁছে যাওয়াই ভালো। পিক সিজনে গাড়ির ক্রাইসিস থাকার ফলে সান্দাকফু যাওয়াটা কিন্তু হেক্টিক হয়ে যায়। চেনা রাস্তা, এই পথে বহুবার এসেছি। এরপর আমাদের গাড়ি থামলো আই লাভ কার্শিয়াং সেলফি জোনে। এটা একটা আইকনিক প্লেস, সব পর্যটকই এখানে দাঁড়ায়। এখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিয়ে আবার এগিয়ে চললাম। পাহাড়ি সর্পিল রাস্তা, মেঘের খেলা, হিমেল হাওয়া, পাইনের ফাঁক দিয়ে সূর্যকিরণের খেলা দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। আমরা এবার পৌঁছলাম লেপচা জগৎ। এখানে এসে গাড়ি থেকে নেমে আবার উপভোগ করলাম লেপচা জগৎকে। এখানে টি ব্রেকের জন্য একটু দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটিও কিন্তু অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। সানরাইজ পয়েন্ট থেকে অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরা বন্দি করে নিন আর এই পয়েন্ট থেকেই দেখে নিন নিচের পাহাড়ি শহরকে, যা এক কথায় অপূর্ব। এখান থেকে আমরা এবার পৌঁছলাম সুখিয়া পুকুরি। সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জনের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। তবে এই 7 কিলোমিটার রাস্তা বেশ খারাপ। মানেভঞ্জনে আমরা পৌঁছলাম সকাল 11টা নাগাদ। আগেই বলেছিলাম দ্বিতীয়বার এই পথে আসছি। তবে এবারের মানেভঞ্জনে এসে যে অভিজ্ঞতা হলো সেটা ভিউয়ারদের সাথে শেয়ার না করলে ভিডিওটা আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে। সান্দাকফু যাওয়ার জন্য মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের কাছ থেকে গাড়ি বুক করতে হয়, এই ইনফরমেশন প্রায় সবারই জানা। কিন্তু পিক সিজনে গাড়ি না পেয়ে ফিরে আসতে হয়, এটা হয়তো অনেকেই জানেন না। তাই সকাল সকাল মানেভঞ্জন পৌঁছান। 11টা নাগাদ পৌঁছে মানেভঞ্জনে এত লোক দেখে আমার মনে হলো কলকাতার কোনো নামি পুজো প্যান্ডেলে চলে এসেছি। বহু পর্যটক গাড়ি না পেয়েই ফিরে যাচ্ছেন।
এবার আমরা 6 জন বন্ধুবান্ধব মিলে গেছিলাম। প্রায় সবাই মিলে অনুনয় বিনয় করতে লাগলাম একটা গাড়ির জন্য, কিন্তু কোনো আশা না দেখে হতাশ হয়ে বসে রইলাম ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের অফিসের সামনে। জানি না মিরাকেল বলবো নাকি কাঞ্চনজঙ্ঘার অমোঘ টান কিংবা ঈশ্বরের আশীর্বাদ, যেখানে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে টোকেন দেওয়া সত্ত্বেও সিরিয়াল নাম্বার 11 থেকে 24 নম্বর পর্যন্ত পর্যটকরা কোনো গাড়ি না পেয়ে ফিরে গেলেন, সেখানে আমরা 25 নম্বর সিরিয়াল হয়েও অবশেষে একটা গাড়ি পেলাম দুপুর 2টো নাগাদ, এবং ফালুট পর্যন্ত যাওয়ার জন্য ড্রাইভারও রাজি হয়ে গেল। এটা অনুনয়ের বিনয়ের ফলও হতে পারে, আবার ভাগ্যের লিখনও বলতে পারেন। যাই হোক, 3 রাত 4 দিনের জন্য আমাদের ভাড়া পড়ল 13,500 টাকা। এখানে গাড়িতে 6 জনের ক্যাপাসিটি, তার বেশি কিন্তু নেওয়া হয় না। বর্তমানে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের রেট চার্টটা স্ক্রিনে দিয়ে দিলাম, এতে আপনাদের বুঝতে সুবিধে হবে। প্রত্যেক পর্যটকদের আধারের জেরক্স কপি মাস্ট। টিকিট আর আধার কার্ডের জেরক্স সিকিউরিটির কাছে জমা দিয়ে আমরা যাবার অনুমতি পেলাম। মানেভঞ্জনে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা ব্রেকফাস্ট ও লাঞ্চ পেয়ে যাবেন এখানে। আর কিছু যদি কেনাকাটার থাকে তাহলে এখানেই করে নিতে পারেন। মানেভঞ্জন থেকে এগিয়ে গেলে আর কিন্তু কোনো দোকানই পাবেন না। কিছুটা এগিয়ে সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের টিকিট কাউন্টার রয়েছে। ওখানে গিয়ে গ্রুপের কোনো একজনের নাম অ্যাড্রেস এন্ট্রি করিয়ে টিকিট কালেক্ট করে নিতে হয়। টিকিট কিন্তু ফেলবেন না, টিকিট অনেক জায়গাতেই আপনাদের শো করাতে হবে। ড্রাইভারকে তাই টিকিটগুলো দিয়ে দিন, উনি সব ব্যবস্থা করে দেবেন। আধার কার্ডও হাতের কাছে রাখুন। বারে বারে আধার কার্ড বিভিন্ন জায়গায় শো করাতে হয়। যেহেতু এটা ভারত আর নেপালের বর্ডার, তাই নিরাপত্তাজনিত কারণেই এই ব্যবস্থা। আমরা আজ থাকবো টুমলিংয়ে। টুমলিং যাবার পথে আমরা প্রথমেই পেলাম চিত্রে। সান্দাকফু যাবার পথে এটি কিন্তু প্রথম গ্রাম। সবুজ ঘাসের গালিচায় মোড়া চিত্রের সৌন্দর্য এক কথায় অসাধারণ। অল্টিটিউড 8,340 ফুট। এখানে একটি বৌদ্ধ মনেস্ট্রি আছে, ওয়েল মেনটেন, বাহারি ফুল ও গাছে সজ্জিত, পবিত্র একটি স্থান। পাশেই আছে লোকাল রেস্টুরেন্ট হক নেস্ট। এখানে আপনারা নেপালি ও টিবেটিয়ান ফুড ট্রাই করতে পারেন। আমি স্ক্রিনে এই পথের বিভিন্ন ডেস্টিনেশনের হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। এর পরের গন্তব্য ছিল মেঘমা। অল্টিটিউড 9,514 ফিট। মানেভঞ্জন থেকে এই স্থানটির দূরত্ব 9 কিলোমিটার। মেঘে ঢেকে থাকার জন্য এই গ্রামের নাম মেঘমা। অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এই পাহাড়ি গ্রামগুলো ভৌগোলিক ভাষায় হ্যামলেট নামেই পরিচিত। এখানেও রয়েছে একটি মনেস্ট্রি, যেটি 1950 সালের আগে স্থাপিত হয় এবং বুদ্ধদেবের 108টি রূপ দেখতে পাওয়া যায়। মনেস্ট্রির ভেতরে প্রেয়ার হুইল ঘুরিয়ে মনোবাঞ্ছা জানিয়ে আবার গাড়িতে গিয়ে বসলাম। এবারের গন্তব্য টুংলু টপ। অল্টিটিউড 10,130 ফিট। এই প্লেসটিও অসাধারণ। কংক্রিটের রাস্তার একপাশে নেপাল আর একপাশে ভারত। কিছু দূর যেতে যেতেই অপূর্ব এই গ্রামগুলো আপনারা দেখতে পাবেন। অনেকের মনে হতে পারে ড্রাইভার এত ডেস্টিনেশন দেখাবে তো, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। সান্দাকফু পর্যন্ত একটাই রাস্তা, প্রত্যেকটি ডেস্টিনেশন আপনাকে দেখাতে দেখাতেই নিয়ে যাবে ড্রাইভার। এরপর আমরা পৌঁছলাম টুমলিং। এই জায়গাটিকে একটা বড় চটি বলতে পারেন। 12-15টি নেপালি ফ্যামিলি থাকে এখানে। অল্টিটিউড 9,600 ফিট। বেশিরভাগ পর্যটকই এই টুমলিংয়ে রাত্রি যাপন করেন। বেশিরভাগ হোটেল ও হোমস্টেও আছে এই টুমলিংয়ে। তবে আমাদের দুর্ভাগ্য, সিদ্ধার্থ, শিখর, মাউন্টেন ভিউয়ের মতো কোনো লজই ফাঁকা পায়নি অতিরিক্ত ট্যুরিস্টের ভিড়ে। প্রসঙ্গত বলে রাখি, আগে টুমলিংয়ের একটি নির্দিষ্ট জায়গা থেকেই জিও নেটওয়ার্ক পাওয়া যেত। এখন গোটা সান্দাকফু এরিয়া থেকেই নেটওয়ার্কের উন্নতি হওয়ার জন্য নেটওয়ার্ক পাওয়া যায়। টুমলিং টপ থেকে একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে চোখের সামনেই দেখতে পাবেন শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে। আর আঁকাবাঁকা কংক্রিটের সর্পিল রাস্তা অসাধারণ।
এখানে ছোট্ট একটা বৌদ্ধ গুম্ফা আছে। রাস্তার ধারের ফুড স্টলগুলো থেকে চা, কফি, মোমো, ম্যাগি খেয়ে একটু রিফ্রেশ হয়ে যেতে পারেন। টুমলিং ঘুরে এবার আমরা পৌঁছলাম দাওয়া লজে। এই জায়গাটিকে বলে টুমলিং ফটক, যেটি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটের একেবারেই বাম পাশে। নির্দ্বিধায় এই লজটিকে আমি হাইলি রেকমেন্ড করব। অসাধারণ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন লজটিতে আতিথেয়তা বলুন বা খাবার দাবারের কোয়ালিটি বলুন, এক কথায় বেস্ট। একদম হোমলি পরিবেশ, ছিমছাম সাজানো গোছানো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের খাবারের মেনু বা কোয়ালিটি কোনোটা নিয়েই কমপ্লেনের কোনো জায়গাই নেই। এখান থেকে অপরূপ সানরাইজও দেখা যায়। সত্যি বলতে কি, টুমলিংয়ে না থাকার দুঃখটা আমরা অনুভবই করতে পারিনি এই দাওয়া লজে থেকে। দ্বিতীয় দিন ভোর ভোর উঠে ওয়েট করতে থাকলাম সানরাইজের জন্য। ভাগ্য সহায় ছিল, তাই ধীরে ধীরে সূর্য উদয়ের সাথে সাথে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলো মেখে রাঙা হচ্ছে সে চোখের সামনে। দেখতে পেলাম শায়িত বুদ্ধকে, সেই সাথে অসহ্য ঠান্ডা কনকনে হাওয়া। ঠান্ডাটা এতটাই বেশি যে গ্লাভস থেকে হাত বের করতেই ইচ্ছে করে না। ব্রেকফাস্ট সেরে ঠিক 8:30টায় আমরা এবার রওনা দিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। পাহাড়ের কোল বেয়ে আঁকাবাঁকা সর্পিল কংক্রিটের রাস্তা দিয়ে আমাদের গাড়ি ওপরের দিকে উঠতে থাকলো। মাঝে মাঝেই পাইনের জঙ্গলকে পথের পাশে দেখতে পাচ্ছিলাম। বেশ ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিল আজকের দিনটা। প্রসঙ্গত বলে রাখি, বর্তমানে রাস্তার কন্ডিশন আগের বারের তুলনায় যথেষ্ট ভালো, যদিও এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। যত উপরের দিকে যাচ্ছি ঠান্ডার প্রকোপ ততটাই বাড়ছে। আমরা প্রথমেই পৌঁছলাম গৈরিবাস। সান্দাকফু যাওয়ার পথে এটিই প্রথম হল্ট। এখানে আর্মিদের কাছে নাম এন্ট্রি করার পর এগিয়ে যাবার অনুমতি মেলে। গৈরিবাসে গতবার যে দিদির দোকান থেকে মোমো খেয়েছিলাম, এবারেও সেই দিদির দোকান থেকে মোমো খেলাম। টেস্ট মুখে লেগে থাকার মতো। মোমো এবং চা পানের বিরতিতে একটু জিরিয়ে নিলাম। দলে দলে ট্রেকার্সরা হেঁটে যাচ্ছে নিজেদের ছন্দে নিজেদের গন্তব্যে। একটু চাঙ্গা হয়ে নিয়ে আবার গাড়িতে গিয়ে আমরা বসলাম। পরের স্টপ ছিল কাইয়াকাটা। এখানকার হেভাস নেস্ট হোমস্টেটি সমস্ত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এর এক্সটেরিয়ার ডেকোরেশনটি সত্যিই অসাধারণ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন সান্দাকফু থেকে ফিরতি গাড়িগুলো সর্পিল রাস্তা দিয়ে নিচের দিকে কেমনভাবে নেমে আসছে। এর পরের ডেস্টিনেশন ছিল কালাপোখরি। কালাপোখরি যাবার পথেই হঠাৎ করে আমাদের চোখে পড়ল একটু জঙ্গলের গভীরে রেড পান্ডা আপন মনে পাতা খাচ্ছে আর গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রায় 10-15 মিনিট সময় দাঁড়িয়ে রেড পান্ডার ছবি ক্যামেরাবন্দি করলাম। সত্যি আমরা এই রেড পান্ডা দেখে প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম। দুপাশ থেকেই পর্যটকরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ছেন রেড পান্ডার ছবি তুলবেন বলে। ছবি তোলার পর আমরা আবার এগিয়ে চললাম। অবশেষে এলো কালাপোখরি। এই পুকুরটিকে একটি পবিত্র প্লেস বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা মনে করেন এই পুকুরের জল অত্যন্ত পবিত্র। সত্যি ভাবতে আশ্চর্য লাগে, এত ঠান্ডাতেও 10,400 ফুট ওপরের এই কালাপোখরির জল কিন্তু বরফ হয়ে যায়নি। পুরো লেকটির উপরে রং বেরঙের পতাকা লাগানো আছে, যেটি বৌদ্ধ ধর্মের একটি শুভ প্রতীক। এই তালাবটির পিছনের রাস্তা দিয়ে একদম টপে উঠে যাওয়া যায়। অনেকগুলি ছোট ছোট বৌদ্ধ গুম্ফাও আছে। এখানে অনেকগুলি হোটেল ও হোমস্টেও আছে। বেশিরভাগ ট্রেকার্সরা এখানে শেল্টার নেন। পিক সিজনে সান্দাকফুতে যদি কেউ হোটেল না পেয়ে থাকেন, তবে কালাপোখরিতেও কিন্তু আপনারা হোটেল বা হোমস্টেতে থাকতে পারেন। এক কথায় জায়গাটি অসাধারণ। এখানেও বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম চৌরি চকের দিকে। চৌরি চক থেকে একটু এগিয়ে আছে নেপাল পুলিশের চেকপোস্ট। সেখানে পার হেড 50 টাকা করে নেওয়া হয় এন্ট্রির জন্য। এখান থেকেই কিন্তু রাস্তাটা বেশ খারাপ। এবার হলো বিকে ভঞ্জন।
বিকে বঞ্জন থেকে দুটি রাস্তা গেছে সান্দাকফু পর্যন্ত। একটা রাস্তা গেছে নেপালের মধ্যে দিয়ে, আর একটা গেছে ইন্ডিয়ার মধ্যে দিয়ে। আমরা চললাম নেপালের রাস্তা দিয়ে। জার্নিটা ভেবে মনে হচ্ছিল যেন মিক্সার গ্রাইন্ডারের ভেতরে বসে আছি। আর যত ওপরে উঠছি ঠান্ডা যেন ততই বেড়ে যাচ্ছিল। অসহনীয় ঠান্ডা আর ঝোড়ো হাওয়া। দেখতে পাচ্ছিলাম রাস্তার ধারে বরফ জমে আছে। অবশেষে পৌঁছলাম সান্দাকফুতে। এখানে একটু বলে রাখি, সান্দাকফুতে মাত্র 3টি হোটেল আছে। হোটেল সানরাইজকেই বেশিরভাগ পর্যটক পছন্দ করেন। এছাড়া আছে নমবুদ্ধা ও শেরপা চালেক। আমাদের দুর্ভাগ্য, অতিরিক্ত ট্যুরিস্টের ভিড়ে আমরা 3টে হোটেলেই বুকিং পাইনি। সানরাইজ হোটেলের টেরেস থেকে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের কোয়ালিটিও বেশ ভালো। এছাড়া হট ব্যাগ, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবেন অর্থের বিনিময়ে। এছাড়া ওয়াইফাইয়েরও সুবন্দোবস্ত আছে। সান্দাকফুর অল্টিটিউড 12,000 ফুট। পুরো এলাকাটি এই সময় বরফে আবৃত থাকে। ঠান্ডার চোটে পর্যটকদের একেবারে জবুথবু অবস্থা। মেঘমুক্ত পরিষ্কার আকাশ, চোখের সামনে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা শ্বেতশুভ্র বরফে আবৃত আবারও একবার দেখলাম। সান্দাকফু টপে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু বিপদসংকুল পর্বতের রাস্তা বরফে ঢেকেছিল, তাই অনেকটাই পিছল। তাই টপে ওঠার রিস্ক আর নিতে পারলাম না। সরকারি তরফে একটা সানরাইজ পয়েন্টও করা আছে, যদিও এটা প্রায়ই অ্যাবান্ডন। ঘণ্টাখানেক আমরা বিভিন্নভাবে ছবি তুললাম। মে মাসে এসেছিলাম, আবার এলাম ডিসেম্বরে। 2 সময়ের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। ডিসেম্বর মাসের ওয়েদার কেমন জিজ্ঞাসা করলে একটা উপমাই শুধু মনে পড়ে, অসহনীয় ঠান্ডা। যেহেতু আমরা সান্দাকফুতে এবার হোটেল পাইনি, তাই আমরা চলে এলাম আলেতে। এখানে হোমস্টে আমাদের প্রি বুক করা ছিল। মূলত পর্যটকরা এখানে আসেন সানসেট দেখার জন্য। আলে একটা ছোট্ট গ্রাম, মাত্র 2-3টে হোমস্টে আছে। সব হোমস্টেগুলির সিস্টেম মোটামুটি একই রকম। আতিথেয়তা বলুন বা খাওয়া দাওয়া ব্যবস্থাপনা যথেষ্ট ভালো, রেটও রিজনেবল। আমরাও হোমস্টেতে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে এলাম সানসেট পয়েন্টে। এখানে এসে দেখি প্রচুর পর্যটক ক্যামেরা তাক করে বসে আছে অপরূপ সূর্যাস্ত দেখার জন্য। আলে টপেও পর্যটক গিজগিজ করছে। এক কথায় বলতে গেলে একটা মেলার আকার ধারণ করেছে এরিয়াটা। উষ্ণতা প্রায় -6 ডিগ্রির কাছাকাছি, সাথে ঝোড়ো হাওয়া। চোখের সামনে জলজল করছে একপাশে কাঞ্চনজঙ্ঘা, অন্য পাশে মাউন্ট এভারেস্ট। একই আকাশের পশ্চিম দিকে সূর্য আর পূর্ব দিকে চাঁদ। সে যে কি অপূর্ব দৃশ্য, ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। আস্তে আস্তে সূর্য ঢলে পড়ল সম্পূর্ণ পশ্চিমে। যাই বলি না কেন, সেই অপরূপ দৃশ্যকে ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই। আপনারা তাই কিছুটা ভিডিওর মাধ্যমে সেই দৃশ্যকে দেখুন ও ফিল করুন। সন্ধ্যের মুখে আমরা আবার ফিরে এলাম হোমস্টেতে। হাত পা প্রায় জমে যাওয়ার অবস্থা। বিকেলে চা আর স্ন্যাক্সের সাথে আমাদের আগুনেরও ব্যবস্থা করে দেওয়া হলো, শীতের কনকনানিকে কিছুটা লাঘব করার জন্য। এখানে প্রতিটা হোমস্টেতেই হাত মুখ ধোয়ার জন্য ও পান করার জন্য গরম জল প্রোভাইড করা হয়। আপনারা চাইলে ওয়াটার ব্যাগও নিতে পারেন অর্থের বিনিময়ে। আর সানরাইজ হোটেলে আপনারা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবেন অর্থের বিনিময়ে। তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়লাম বিছানাতে। পর্যাপ্ত লেপ কম্বল থাকলেও শোয়ার পরেও মনে হচ্ছিল যেন ডিপ ফ্রিজে লেপ কম্বল জড়িয়ে ঘুমিয়ে হচ্ছি। পরের দিন সকাল 9টা নাগাদ আমাদের গাড়ি চলে এলো। আজ আমরা যাব ফালুট। এই রাস্তাটি মূলত ট্রেকার্সদের জন্য। গাড়ি নিয়ে যাওয়াটা সমীচীন নয়। রাস্তা বলতে তেমন কিছুই নেই, রাস্তার মতো একটা অংশ আছে। ফালুট যাওয়ার পথে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল চান্দু ভ্যালি। পুরো চান্দু ভ্যালি সম্পূর্ণ বরফে ঢেকেছিল। অনেকটা প্রশস্ত জায়গা। ট্রেকার্সদের দেখা মিলবে এখানেও। এই ভ্যালিতে দাঁড়িয়ে আপনারা পুরো একটা 360 ডিগ্রি ভিউ পাবেন। মনোরম পরিবেশ, অপূর্ব সৌন্দর্য। কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম থাকুম ভ্যালির দিকে। এখানে একটি মাত্র হোমস্টে আছে। ছবি তুলতে পারেন মন ভরে, ভালো লাগবেই জায়গাটা। একটা ওয়াচ টাওয়ারও আছে এই থাকুমে।
এখানে চেকপোস্টে আধার কার্ড দেখাতে হয়, তাই আধার কার্ডগুলো হাতের কাছেই রাখুন। পরের ডেস্টিনেশন সাভারগ্রাম। এটাও একটা ভ্যালি। আগের বার যখন এসেছিলাম একটা গ্রিনিশ লুক ছিল, এখন কিন্তু সেই গ্রিনিশ ভাব একেবারেই পাল্টে হয়ে গেছে সম্পূর্ণ ধূসর। এই জায়গাটিও বেশ সুন্দর আর নিরিবিলি। এখানে বিরল কিছু পাখিরও দেখা মেলে। এরপরের রাস্তাটা বেশ অফবিট। রাস্তা বলে তেমন কিছুই নেই, গাড়ির গতিও খুবই মন্থর। আমরা 12টা নাগাদ পৌঁছলাম ফালুট। ফালুটেও একটা জিটিএ ট্রেকার্স হাট আছে। আপনারা চাইলে এখানে চা আর হালকা কিছু টিফিন করে নিতে পারেন। আজকে আমাদের ভাগ্য সহায় ছিল না। পুরো আকাশ মেঘে ঢাকা আছে বলে ভিজিবিলিটি একেবারেই কম। কনকনে ঠান্ডা হাওয়া, জায়গাটা একেবারে ফাঁকা বলেই এই কনকনে হাওয়ার তীব্রতা অত্যন্ত বেশি। আকাশ ক্লিয়ার থাকলেও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ পরিষ্কার দেখা যায়। এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ার থেকে একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু ঘন মেঘের কারণে আজ সেই সুযোগ নেই। পাহাড়ের কোলে আসা যাওয়ার পথে চামড়ি গায়ের ঘুরে বেড়ানো দেখতে বেশ ভালো লাগে। 45 মিনিট মতো সময় এখানে আমরা কাটিয়ে বিকেল 4টে নাগাদ ফিরে এলাম আমাদের হোমস্টেতে। আজই সান্দাকফুতে আমাদের শেষ দিন। কাল ফিরে যাব এনজিপিতে, তাই বিকেলে ফিরে এসেই আমরা লাগেজগুলো গুছিয়ে রাখলাম। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। ভিউয়ার্সদের কাছে অনুরোধ করব, জলের অপচয় কম করুন। এখানে জলের প্রতিটা বিন্দুর মূল্যই অনেক। পুরো এলাকাটি প্লাস্টিক মুক্ত রাখুন। উচ্চতাজনিত কারণে কোনো প্রবলেম হলে ঘরোয়া টোটকা হিসেবে কর্পূর রাখুন। তীব্র ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে চোখে সানগ্লাস ব্যবহার করুন, তা না হলে চোখে ইনফেকশন হতে পারে। এখানে হোমস্টেগুলোতে টোম্বা নামে এক ধরনের লোকাল বিয়ার অফার করা হয়, চাইলে আপনারা পরখ করে দেখতে পারেন। পরের দিন সকাল 9টা নাগাদ সান্দাকফুকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। আমাদের দার্জিলিং মেলে রিজার্ভেশন ছিল। আমার সাজেশন থাকবে, ফেরার সময় আপনারা মিরিক দিয়ে ফিরুন, তাহলে সীমানা ভিউ পয়েন্ট, পশুপতিনগর, গোপালধারা টি এস্টেট, মিরিক লেক, টিংলিং ভিউ পয়েন্ট, এই সাইট সিনগুলো দেখে নিতে পারেন। তাহলে সময়টাও ইউটিলাইজ হবে আর অনেকগুলো স্পটও দেখা হয়ে যাবে। প্রতিটা স্পটই রাস্তার ধারে। চাইলে আপনারা মিরিক লেকের পাশে অনেক রেস্টুরেন্ট আছে, এখান থেকে লাঞ্চও করে নিতে পারেন। আমরাও তাই করেছিলাম। এরপর আমরা এনজিপি স্টেশনে এসে প্রতিবারের মতো এবারেও কল্পনা হোটেল থেকে ডিনার প্যাক করে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। এই ছিল আমাদের 3 রাত 4 দিনের সান্দাকফু ও ফালুটের ডিসেম্বর মাসের ট্যুরের অভিজ্ঞতা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ডেস্টিনেশনে, আবার অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।